ওটা আগে শুরু করলে ভালো হতো না? আচ্ছা, ফোর্থ চ্যাপ্টারটা ছোট ছিল, ওটা আগে শুরু করলে ভালো হয়, তাই না? আর হয়তো ওইটাও আমরা ওইভাবে শেষ করতে পারিনি, খুব দ্রুতই শেষ করতে হয়েছিল, তাই না, শেষের দিকে। ঠিক আছে, তাহলে ফোর্থ চ্যাপ্টার থেকে শুরু করবো। ফোর্থ চ্যাপ্টারে যে টপিকগুলো তোমাদের সিলেবাসে আছে সেগুলো নিয়ে নেক্সট ক্লাসে শুরু করবো। তো আসো আজকের যে সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করবো, সেগুলোই দেখি আমরা। তো এখানে দুটা পাত্র আছে। প্রথম পাত্রের তোমার যে যৌগটা আছে সেটা হচ্ছে A3B2 এবং এই যৌগটার এখানে 75 ml দ্রবণ আছে এবং এটার ঘনমাত্রা হচ্ছে 3.5 × 10⁻² মোলার। আরেকটা পাত্রে XY2 আছে যৌগ, যার আয়তন হচ্ছে 125 ml এবং এটার ঘনমাত্রা হচ্ছে 3 × 10⁻³ মোলার। এই ঘনমাত্রাগুলো দেওয়া আছে। তো এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, AY2 এর দ্রাব্যতা গুণফল 9.148 × 10⁻7। এই ইনফরমেশনটা দেওয়া আছে। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা কি? এটা কি তোমাদের জানা আছে, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা কি? জি স্যার। বলো দেখি। কি জানি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা স্যার, অরবিটাল গুলোতে ইলেকট্রন গুলো, না, একটি অরবিটে ইলেকট্রন গুলো কোন কোন অরবিটালে কিভাবে থাকবে সেটা প্রকাশ করার যে রাশির মাধ্যমে সেটাকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলা হয়। এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে তোমার অরবিটালে যে জি স্যার, ত্রিমাত্রিক জি দিক স্যার, ভুলে বিন্যাস গেছি স্যার। ঘটে, হ্যাঁ হ্যাঁ জি ঠিক স্যার, আছে, অরবিটালে যে জি স্যার। ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটে সেটাকে আমরা আসলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলি। আর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ধারণা আমরা কার কাছ থেকে পাই? ইলেকট্রনের উপরে চৌম্বক ক্ষেত্রের প্রভাব, এটা কে দিছিল? স্টার, স্টার্ক জিমেন, হচ্ছে স্টার খবর, জিমেন। না, স্টার্ক জিমেন হচ্ছে মনে হয়। তড়িৎ ক্ষেত্র, হ্যাঁ জিমেন, জিমেন। জিমেন দিয়েছেন। স্টারটা হচ্ছে ওই তড়িৎ ক্ষেত্রের প্রভাবটা ব্যাখ্যা করছিলেন। আচ্ছা, তারপরে খ নম্বর প্রশ্নটা হচ্ছে পলির বর্জন নীতি ব্যাখ্যা করো। এই নীতিটা আশা করি তোমরা জানো। নীতিটা ছিল হচ্ছে একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা মান কখনো সমান হবে না। আর যখন আমাকে ব্যাখ্যা করতে বলবে তখন অবশ্যই আমরা যে কোনো একটা মোডের ইলেকট্রন বিন্যাস দিয়ে এটাকে ব্যাখ্যা করবো। যেমন ধরো আমি যদি হিলিয়ামেরটা দিয়ে ব্যাখ্যা করি, হিলিয়ামে তোমার পারমাণবিক সংখ্যা কত? 2, তাই না? তাহলে এটা হচ্ছে 1s2। এখানে দুইটা ইলেকট্রন আছে। তো এখানে যে দুটো ইলেকট্রন আছে সেই দুটো ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা মান কখনোই সমান হবে না। সেটা আমরা লিখে দেখাবো। এন এর মান দুইটার ক্ষেত্রেই হচ্ছে 1। তারপরে এল এর মান, যেহেতু এস উপশক্তি স্তরে আছে, দুইজনের ক্ষেত্রে এল এর মান হচ্ছে 0। এম এর মান, এল এর মান যখন 0 হবে তখন এম এর মানও 0ই হবে। তাহলে দুইটা ইলেকট্রনের জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মানও 0। আর যখন আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা লিখবো, প্রথমটা যদি প্লাস হাফ হয় তাহলে অবশ্যই পরেরটা মাইনাস হাফ হবে, কারণ একই অরবিটালে দুইটা ইলেকট্রনের স্পিন কখনো সমান হওয়া সম্ভব না। ঠিক আছে, দুইটা আলাদা আলাদা অবশ্যই হবে। তাহলে প্রথম তিনটা কোয়ান্টাম সংখ্যা সমান হলেও চতুর্থ কোয়ান্টাম সংখ্যাটা অবশ্যই ভিন্ন হবে। এভাবে আমাদেরকে এটার ব্যাখ্যাটা লিখতে হবে। আর এখানে গ নাম্বার প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের 1 নং ও 2 নং দ্রবণের মিশ্রণে B3- আয়নের ঘনমাত্রা গণনা করে। প্রথম পাত্রটার মধ্যে আসলে ওই B3 আয়নটা আছে, তবে যখন আমরা দুইটা দ্রবণকে একসাথে মিশ্রিত করব তখন এই B3 আয়নের ঘনমাত্রা কত হবে সেটা আমাদেরকে এখানে বের করতে হবে। তো প্রথমে এটা ঘনমাত্রা বের করার জন্য আমরা আসলে বিক্রিয়াটা লিখে নিব, এটা কিভাবে বিয়োজিত হয়। A3B2 যখন বিয়োজিত হবে তখন 3 মোল A2+ এবং 2 মোল B3- আয়ন উৎপন্ন করবে। এটা হচ্ছে বিক্রিয়াটা। তো এক্ষেত্রে A3B2 এই যৌগটার ঘনমাত্রা দেওয়া আছে 3.5 × 10⁻²। তাহলে এই জায়গায়
তোমার যে B3 আয়নটা আছে সেটার ঘনমাত্রা হবে 2 ইন্টু 3.5 ইন্টু 10 ইনভার্স 2। এটা হচ্ছে তোমার প্রথম পাত্রে B3 মাইনাস আয়নের মোলার ঘনমাত্রা। এখন মিশ্রণ তৈরি করলে ঘনমাত্রা কত হবে? আমরা যখন এটা মিশ্রণ তৈরি করব তখন আসলে টোটাল আয়তনটা হয়ে যাবে হচ্ছে 125 প্লাস 75। টোটাল আয়তনটা হয়ে যাচ্ছে 200 ml। তাহলে মিশ্রণের আয়তন যখন 200 ml হয়ে যাচ্ছে তখন ঘনমাত্রা অবশ্যই পরিবর্তিত হবে। তো সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব, S1 equals to S2 equals to হচ্ছে S1 V1 ডিভাইড বাই V2। এখানে V2টাই হচ্ছে টোটাল আয়তন। তো প্রাথমিক ঘনমাত্রা হচ্ছে 2 ইন্টু 3.5 ইন্টু 10 ইনভার্স 2, আয়তন হচ্ছে এখানে 75 ইন্টু আর ডিভাইড বাই হচ্ছে 200। এটাকে ক্যালকুলেশন করলে আমরা এই মিশ্রণে B3 মাইনাস আয়নের ঘনমাত্রাটা পেয়ে যাব। এই হলো কি গ নম্বর প্রশ্নের অ্যান্সার। আর ঘ নম্বর প্রশ্নটা হচ্ছে 1 নং ও 2 নং দ্রবণ মিশ্রিত করলে কোনো অদক্ষেপ পড়বে কিনা বিশ্লেষণ করো। তো সেই ক্ষেত্রে আমরা একটা যৌগের ক্ষেত্রে সেটা বিশ্লেষণ করব, সেটা হচ্ছে AY2। এইটার ক্ষেত্রে আসলে কোনো অদক্ষেপ পড়বে কিনা সেটা যাচাই করব, কারণ এটারই আয়নিক গুণফলের মানটা এটারই দ্রাব্যতা গুণফলের মানটা দেওয়া আছে। তো আমরা AY2 এরই আয়নিক গুণফলের মানটা বের করব। তাহলে এখানে আমরা অলরেডি কিন্তু গ নম্বর প্রশ্নের বিক্রিয়াটা লিখছিলাম কিভাবে বিয়োজিত হয়। তো এখানে এই অঙ্কটা করার জন্য আমরা মিশ্রণে A2 প্লাস আয়নের ঘনমাত্রা কত এবং Y মাইনাস আয়নের ঘনমাত্রা কত সেই দুইটা জিনিস আমাদেরকে বের করে নিতে হবে। তারপর আমরা KIP-র মানটা বের করব। তো এই ধরনের অঙ্ক আমরা আগেও অনেকগুলো করছি। তো আশা করি এটা করতে সমস্যা হবে না। এটা বিয়োজিত হয়ে 3A2 প্লাস উৎপন্ন করবে এবং 2B3 মাইনাস আয়ন উৎপন্ন করবে। তো সেখান থেকে আমাদের এই A2 প্লাস আয়নের ঘনমাত্রাটাই বের করতে হবে। তো প্রাথমিক অবস্থায় ঘনমাত্রা হবে 3 ইন্টু, এখানে দেওয়া হচ্ছে 3.5 ইন্টু 10 ইনভার্স 2। তাহলে 3.5 ইন্টু 10 ইনভার্স 2 হচ্ছে প্রাথমিক ঘনমাত্রা। তাহলে মিশ্রণে এর ঘনমাত্রা S2 যদি আমরা ধরি তাহলে এটা হবে S1 V1 ডিভাইড বাই V2। S1টা হচ্ছে এখানে 3 ইন্টু 3.5 ইন্টু 10 ইনভার্স 2। V1টা হচ্ছে এখানে তোমার 75, কারণ প্রাথমিক আয়তন ছিল 75 আর মিশ্রণের আয়তন হচ্ছে 200 ml। তাহলে এখান থেকে আমরা এই A2 প্লাস আয়নের নতুন ঘনমাত্রা পেয়ে যাচ্ছি। ঠিক একইভাবে এখানে আরেকটা দ্রবণ দেওয়া ছিল XY2। এই XY2 যৌগটা যখন বিয়োজিত হয় তখন X2 প্লাস আয়ন এবং 2 মোল Y মাইনাস আয়ন উৎপন্ন করে। আর এই 2 নাম্বার দ্রবণের ঘনমাত্রা ছিল 3 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে এখানে আমরা যদি এটার ঘনমাত্রা লিখি 3 ইন্টু 10 ইনভার্স 3, তাহলে Y মাইনাস আয়নের ঘনমাত্রা হবে 2 ইন্টু 3 ইন্টু 10 ইনভার্স 3। এটা হচ্ছে বিক্রিয়া অনুযায়ী। আর মিশ্রণে এই Y মাইনাস আয়নের নতুন ঘনমাত্রা হবে, Y মাইনাস আয়নের ঘনমাত্রাটা হবে S1 V1 ডিভাইড বাই V2। এখানে S1 এর মান হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 10 ইনভার্স 3 আর
আদি আয়তন ছিল 125 ডিভাইড বাই হচ্ছে 200। এখান থেকে আমরা y মাইনাস আয়নের নতুন ঘনমাত্রা পেয়ে যাব। আমাদেরকে যাচাই করতে হবে ay2 এর কোনো অদক্ষেপ পড়বে কিনা। এটা যখন বিয়োজিত হয় তখন সেখান থেকে তোমার a2 প্লাস আয়ন এবং 2 মোল y মাইনাস আয়ন উৎপন্ন করে। তাহলে এটারই কেআইপির মান আমাদেরকে বের করতে হবে। কেআইপি ইকুয়ালস টু হবে তোমার a2 প্লাস আয়নের মোলার ঘনমাত্রা ইনটু y মাইনাস আয়নের মোলার ঘনমাত্রা স্কয়ার। তো এখানে এই যে y2 মাইনাস আয়নের মোলার ঘনমাত্রা হচ্ছে এটা, y মাইনাস আয়নের মোলার ঘনমাত্রা, আর a2 প্লাস আয়নের মোলার ঘনমাত্রা হচ্ছে এটা। এই দুটা মান বসাই দিলে আমরা কেআইপির মানটা পেয়ে যাব এবং পরে যাচাই করে দেখব কেএসপি থেকে সেটা বড় হয় না ছোট হয়। যদি বড় হয় তাহলে অদক্ষেপ পড়বে, আর ছোট হলে অদক্ষেপ পড়বে না, বা সমান হলেও অদক্ষেপ পড়বে না। তো এটাই হচ্ছে এই ম্যাথটা আর কি। দেন হচ্ছে আমরা দ্বিতীয় সৃজনশীল প্রশ্নে যদি একটু যাই, এখানে দুটা চিত্র দেওয়া আছে। প্রথম চিত্রটার মধ্যে একটা নিউক্লিয়াস এবং ইলেকট্রনের চিত্র দেওয়া আছে, আর পরটাতে ইলেকট্রনের যে বিকিরণ সেটা দেওয়া আছে। সে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসতেছে, মানে এল শক্তি স্তর থেকে কে শক্তি স্তরে নেমে আসতেছে। এই জায়গায় প্রথম প্রশ্ন হচ্ছে আউটবাউ নীতি কি। ইলেকট্রন বিন্যাসের যে নীতিগুলো ছিল, প্রথম নীতিটা আউটবাউ নীতি বা আউটবাউ প্রিন্সিপাল যেটাকে আমরা বলি, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তারপরে খ নাম্বার হচ্ছে আয়নিক গুণফল ও দ্রাব্যতা গুণফলের মধ্যে পার্থক্যটা কি। আর প্রথম প্রশ্নে যদি আমরা অ্যান্সারে যাই, আউটবাউ নীতিটা ছিল হচ্ছে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে, তারপরে পর্যায়ক্রমে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। এটাই ছিল হচ্ছে আউটবাউ নীতি। আর খ নম্বর প্রশ্ন হচ্ছে আয়নিক গুণফল ও দ্রাব্যতা গুণফলের মধ্যে পার্থক্য কি। আমরা সংখ্যাটা যদি দেখি যে নির্দিষ্ট স্যার আয়নিক গুণফল আর দ্রাব্যতা গুণফল তো স্যার আসলে মানে একই জিনিস, কিন্তু দ্রাব্যতা গুণফল মনে হয় স্যার ওই সম্পৃক্ত সম্পৃক্ত অবস্থায় আর কি, মানে আয়নগুলোর গুণফল আর কি, আয়নের ঘনমাত্রার গুণফল। হ্যাঁ রাইট। আর ওইটা হচ্ছে সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত যে কোনো অবস্থায় আয়নিক গুণফলটা। পার্থক্য এতটুকুই আসলে। শুধু সংখ্যাটা লেখা, সংখ্যাটা লেখার পর বলবো যে দ্রাব্যতা গুণফল শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে হয়, আর আয়নিক গুণফলটা তোমার সম্পৃক্ত, অসম্পৃক্ত বা অতিপৃক্ত উভয় ধরনের দ্রবণের ক্ষেত্রেই হয়। জাস্ট আয়নগুলোর ঘনমাত্রার গুণফলই হচ্ছে আয়নিক গুণফল। আর যখন সংজ্ঞাটা লিখবা তখন অবশ্যই মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কথাটা উল্লেখ করতে হবে, কারণ দ্রাব্যতা গুণফল বলো বা আয়নিক গুণফল বলো, এগুলো আসলে ভরক্রিয়ার সূত্রের উপর বেস করে আসছে। তো আর ভরক্রিয়ার সূত্রটা হচ্ছে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য। তো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ না হলে কিন্তু আসলে উভমুখী বিক্রিয়া হয় না। তাই তুমি যখন সংখ্যাটা বলবা তখন এভাবে বলবা যে নির্দিষ্ট তাপমাত্রায় মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সম্পৃক্ত জলীয় দ্রবণে উপস্থিত আয়নগুলোর ঘাত সহ মোলার ঘনমাত্রার গুণফলটাকে বলা হয় দ্রাব্যতা গুণফল। আর সম্পৃক্ত কথাটা বাদ দিয়ে দিলে সেটা হয়ে যাবে আয়নিক গুণফল। এটাই হলো এই প্রশ্নের অ্যান্সারটা। তো এখানে গ নাম্বার প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের 2 নং চিত্রে বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এই 2 নং যে চিত্র দেওয়া আছে সেই চিত্র অনুযায়ী বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। তো কোন সূত্রটা ব্যবহার করব? খুব সহজ একটা সূত্র এখানে আছে। এখানে কিন্তু ডেল্টা ই এর মান ডেল দেওয়া আছে, ইকুয়াল টু এইচ নিউ স্যার। রাইট। ডেল ইকুয়ালস টু হচ্ছে এইচ নিউ, আর নিউ সমান হচ্ছে সি বাই ল্যামডা। তাহলে আমাদেরকে শুধুমাত্র ল্যামডার মানটাই বের করতে হবে। তাহলে এইচ সি বাই ডেল ই। এই সমীকরণে এইচ এর মান বসাবো, সি এর মান বসাবো, এবং ডেল ইর মান তো জুল এককে দেওয়াই আছে, 8.316 ইন্টু 10⁻28 জুল দেওয়াই আছে। আমরা জাস্ট এখন হিসাব করলে মানটা বের হয়ে যাবে। আচ্ছা, ঘ নাম্বার প্রশ্নটা হলো উদ্দীপকের 2 নং চিত্রের সাহায্যে প্রস্তাবিত মডেল দ্বারা 1 নং মডেলের সমাধান করা হলেও 2 নং মডেল পরমাণুর সকল ভৌত ধর্ম ব্যাখ্যা করতে পারে না। এই প্রশ্নটার স্যার অ্যান্সারটা কি ওইটা হবে? তো মানে
হ্যাঁ বল, 1 নাম্বারটা কিসের মডেল? মানে 1 নাম্বারটা তো স্যার ওই যে রাদারফোর্ড মডেল স্যার। রাইট, আর 2 নাম্বারটা? 2 নাম্বারটা হচ্ছে বোরের পরমাণু মডেল। এখন স্যার মানে বিষয়টা হচ্ছে যে রাদারফোর্ড মডেলের কিছু ত্রুটি ছিল, যে ত্রুটিগুলো আর কি বোর মডেল মানে সমাধান করছে। সমাধান করতে পারে আর কি। হ্যাঁ হ্যাঁ, রাইট, ওইটাই আচ্ছা, ব্যাখ্যা করতে কিন্তু হবে। হ্যাঁ ওইটা ব্যাখ্যা তো হবে স্যার, কিন্তু 2 নং মডেলে পরমাণু সকল ভৌত ধর্ম ব্যাখ্যা করতে পারে না। মানে 2 আচ্ছা, নম্বর মডেলের যে আবার কিছু প্রবলেম ছিল সেগুলোর আবার মানে ব্যাখ্যা এই সমাধান বোর, যে পরবর্তীতে কোয়ান্টাম মডেল। হ্যাঁ ওইটা যে করতে পারে না সেগুলো আমাকে ব্যাখ্যা করতে হবে। যেমন ধরো আমরা যদি প্রথম অংশটাতে অ্যান্সারে আসি, তাহলে বলতে হবে যে 1 নাম্বার পরমাণু মডেলের যে প্রথম সীমাবদ্ধতা ছিল যে ইলেকট্রন ঘুরতে ঘুরতে একসময় নিউক্লিয়াসে পড়ে যাওয়ার কথা, তাই না, তড়িৎচুম্বকীয় বর্ণালীর তত্ত্ব অনুযায়ী, হ্যাঁ, যে হ্যাঁ ম্যাক্সওয়েল ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী। তো সেটা কিন্তু বোর সমাধান করছে, কারণ উনি বলছেন যে নির্দিষ্ট কক্ষপথে ঘোরার সময় সে কোনো শক্তি বিকিরণ করবে না বা শোষণ করবে না, এইটা একটা। আরেকটা হচ্ছে বর্ণালীর কোনো ব্যাখ্যা উনি দিতে পারে নাই, যেটা কিছুটা হলো বোর দিছে। আরেকটা হচ্ছে কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা দিতে পারে নাই, সেটাও বোর দিছে। এইগুলো হচ্ছে প্রথম মডেলের যে সীমাবদ্ধতাগুলো, যেগুলো উনি দূর করলো। আর দ্বিতীয়ত হচ্ছে যে ভৌত ধর্ম ব্যাখ্যা করা, বিভিন্ন ভৌত ধর্ম, যেমন ধরো ইলেকট্রনের যে দ্বৈত ধর্ম, এটা কিন্তু বোরও ব্যাখ্যা করতে পারে নাই, তাই না, যে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম একই সাথে এটা ব্যাখ্যা করতে পারে নাই। তারপর হচ্ছে একই সাথে তার ভরবেগ এবং তোমার অবস্থান নির্ণয় করা, সেটাও তোমার বোর ব্যাখ্যা করতে পারে নাই। তারপর হচ্ছে জিমেন প্রভাব, স্টার্ক প্রভাব, যেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের প্রভাব বা তড়িৎ ক্ষেত্রের যে প্রভাব, এগুলো কিন্তু বোর ব্যাখ্যা করতে পারে নাই। সেই জিনিসগুলোই কিন্তু এখানে তোমার আলোচনা করতে হবে আর কি, এই জায়গাটাতে। ঠিক আছে, তো এটাই হলো এই প্রশ্নের অ্যান্সার। তারপরের প্রশ্নটা হচ্ছে এখানে দুটা বিক্রিয়া দেওয়া আছে পরের প্রশ্নে। প্রথমটা হচ্ছে A2 এবং 3B2, এই দুটা বিক্রিয়া করে 2AB3 উৎপন্ন করতেছে, প্লাস তাপ উৎপন্ন হচ্ছে, প্লাস তাপ। আর এখানে A2 এর x মোল বিক্রিয়া করে সাম্য অবস্থায়, এটা দেওয়া আছে। আর দ্বিতীয় বিক্রিয়াটা হচ্ছে X2Y4, এটা বিয়োজিত হয়ে দেখা যাচ্ছে এখানে 2XY2 উৎপন্ন হচ্ছে এবং সাথে তাপ শোষিত হচ্ছে, কারণ মাইনাস তাপ দেওয়া। তো প্রথম প্রশ্নটা হচ্ছে ভরক্রিয়ার সূত্রটি বিবৃত করো। এটা সহজ, তাই না? ভর ক্রিয়ার সূত্র হচ্ছে স্যার নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ে যে কোনো বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত বিক্রিয়াগুলো সক্রিয় ভরের সমানুপাতিক হয়। সমানুপাতিক, এটা প্রশ্নটা সহজ। খ নম্বর প্রশ্ন হচ্ছে নাইট্রিক অ্যাসিড ও ফসফরিক অ্যাসিডের মধ্যে কোনটি বেশি শক্তিশালী অম্ল, বিশ্লেষণ করো। এইটার ব্যাখ্যাটা কি হবে? এটা তো স্যার ওই যে জারণ সংখ্যা নির্ণয় করতে হবে স্যার, ওই যে মিডলে যে হ্যাঁ, সেন্টার যে কেন্দ্রীয় মৌলটা পরমাণু। আছে সেন্টার। ওকে, দুটাই লিখে দিলাম, দুইটার হচ্ছে +5। এখন ব্যাখ্যাটা কি হবে? দুইটার +5 তো স্যার ওই যে একটু জানি আকারের একটা মনে হয় স্যার বিষয় ছিল স্যার, এটা ঠিক আমার মনে নেই তাই, স্যার। আচ্ছা, নাইট্রিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড দুইটারই কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা সমান। তো দুইটি হচ্ছে অক্সো অ্যাসিড। আমরা যখন প্রশ্নের অ্যান্সারটা লিখবো হয়ে লিখবো যে অক্সো অ্যাসিডগুলোর তীব্রতা কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার উপর নির্ভর করে। জারণ সংখ্যা যত বেশি, তীব্রতা তত বেশি। তবে জারণ সংখ্যা সমান হলে কেন্দ্রীয় পরমাণুর আকার যত ছোট হবে, তার তীব্রতা তত বেশি হবে। তো ফসফরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড দুটারই কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা +5, তবে নাইট্রিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের আকারটা ছোট। তাই ছোট হওয়ার কারণে এখানে নাইট্রোজেনের ধনাত্মক চার্জ ঘনত্ব বেশি, আর ধনাত্মক চার্জ ঘনত্ব বেশি হওয়ার কারণে তার তীব্রতা বেশি। এটি হলো এই প্রশ্নের অ্যান্সার। আর গ নাম্বার প্রশ্ন হচ্ছে উদ্দীপকের 1 নং বিক্রিয়ার কেপি এর রাশিমালা প্রতিপাদন করো বা কেপি এর রাশিমালা নির্ণয় করো। তো এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমাদের কেপিটার রাশিমালা নির্ণয় করতে হবে। বিক্রিয়াটা দেওয়াই আছে, আমি যদি নিচে বিক্রিয়াটা আবার একটু লিখি, এখানে A2 এবং 3B2 এই দুটা বিক্রিয়া করে এখানে 2AB3 উৎপন্ন করতেছে। এখন প্রাথমিক অবস্থায় বিক্রিয়ক এর মোল সংখ্যা আমি 1 ধরে নিলাম, কারণ প্রশ্নে কোনো মোল সংখ্যা দেওয়া নাই।
আর বি এটা ধরে নিলাম 3, আর প্রাথমিক অবস্থায় কোনো উৎপাদ তৈরি হয় না, এই জন্য এটার মোল সংখ্যা হচ্ছে 0। সাম্য অবস্থায় এ কতটুকু থাকবে? সাম্য অবস্থায় এ কতটুকু অবশিষ্ট থাকবে যদি এর এক্স মোল বিক্রিয়া অংশগ্রহণ করে? তাহলে 1 মাইনাস, ওয়ান মাইনাস এক্স। হ্যাঁ রাইট, 1 মাইনাস এক্স। আর এর যতটুকু বিক্রিয়া করে বি এর কি ততটুকু বিক্রিয়া করে না, তার 3 গুণ বেশি বিক্রিয়া করে? তার 3 বিষয়, তাহলে বি এর অবশিষ্ট থাকবে হচ্ছে 3 মাইনাস 3x, আর এ বি 3 উৎপন্ন হবে 2x পরিমাণ, ঠিক এতটুকু উৎপন্ন হবে। যেহেতু আমাদেরকে কেপি এর রাশিমালা নির্ণয় করতে বলছে, তাই আমাদেরকে এখানে সাম্য অবস্থায় মিশ্রণের মোট মোল সংখ্যাটা বের করতে হবে। তো মিশ্রণের মোট মোল সংখ্যা হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস, 1 মাইনাস এক্স প্লাস হ্যাঁ 3 মাইনাস 3x হ্যাঁ রাইট, প্লাস 2x। প্লাস 2x। হ্যাঁ, তাহলে এটা কত হয়? এটা হচ্ছে 4 মাইনাস 2x হয়, তাই না? এটা হচ্ছে সাম্য অবস্থায় মিশ্রণের মোট মোল সংখ্যা। তাহলে আমি যদি প্রত্যেকটা উপাদানের আংশিক চাপটা বের করে ফেলি প্রথমে, যেহেতু আমাদেরকে কেপি বের করতে হবে, আংশিক চাপ নির্ণয় করতে হবে, সেটা হবে সাম্য অবস্থায় এ এর মোল সংখ্যা ছিল 1 মাইনাস এক্স, আর মিশ্রণের মোট মোল সংখ্যা হচ্ছে 4 মাইনাস 2x, ইন্টু হচ্ছে মিশ্রণের মোট চাপ পি। তারপরে পি এর যদি আমরা আংশিক চাপটা বের করি, এটা হবে 3 মাইনাস 3x ডিভাইড বাই 4 মাইনাস 2x ইন্টু পি। আর আরেকটা উপাদান হচ্ছে উৎপাদ AB3, এটার আংশিক চাপটা হবে 2x ডিভাইড বাই 4 মাইনাস 2x ইন্টু পি, এটা হবে। তাহলে কেপি এর সমীকরণটা হবে, উপরে হবে উৎপাদের আংশিক চাপ PAB3 স্কয়ার, আর নিচে হবে PA2 ইন্টু PB2 কিউব। তারপরে এগুলোর মানগুলো আমাদেরকে এখানে বসাই দিতে হবে। আমরা যে আংশিক চাপের ইয়েগুলো বের করলাম সেটা এখানে বসাতে হবে। তাহলে এখানে হবে 2x ডিভাইড বাই 4 মাইনাস 2x ইন্টু পি, এটা হবে স্কোয়ার, নিচে হবে 1 মাইনাস এক্স ডিভাইড বাই 4 মাইনাস 2x ইন্টু পি, আর হচ্ছে 3 মাইনাস 3x বাই 4 মাইনাস 2x ইন্টু পি কিউব। এখন এই সমীকরণটাকে যদি আমরা সমাধান করি তাহলে কি আসবে সেটা আমরা একটু দেখি। উপরে থাকবে 4x স্কোয়ার ইন্টু 4 মাইনাস 2x হোল স্কোয়ার, এই অংশটা থাকবে। আর নিচে আসবে 27 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 পি স্কোয়ার, এই অংশটা থাকবে। এটা আমরা আরেকটু সমাধান করতে পারি। এখানে যে 4 মাইনাস 2x আছে, এখান থেকে 2টাকে বাইরে নিয়ে আসলে এটা হয়ে যাবে 16 এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স হোল স্কোয়ার, আর স্যার নিচে 8 হবে স্যার। 2টাকে বাইরে নিয়ে আসলে এটা 4 হয়ে যাবে না, কারণ উপরে তো স্কোয়ার ছিল। দেখো তো 4 মাইনাস 2x হোল স্কোয়ার না? হ্যাঁ হ্যাঁ, তাহলে 4 ইন্টু 4 16 হয়ে যাবে। আর নিচে এটাই থাকবে 27 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 পি স্কোয়ার, এই সমীকরণটাই আসবে। এটি হচ্ছে এখানে কেপি এর সমীকরণ। আর এখানে 27 কি আসলে এটাও আশা করি বুঝতে পারছো। যেখানে যে 3 আছে, 3 মাইনাস 3x, এখান থেকে 3টাকে বাইরে নিয়ে আসবো, এটার উপর তো কিউব আছে, 3 কিউব ইকুয়ালস টু হচ্ছে 27।
ওখান থেকে 27 স্যার, অংশটা আসছে। তো আর এই ধরনের প্রশ্ন দেখবে প্রায় আসে প্রত্যেকটা বোর্ড পরীক্ষাতে, দেখবা যে এরকম যে কোনো একটা বিক্রিয়া দিয়ে দেয়, সেই বিক্রিয়া হয় কেপি অথবা কেসি এর মান বের করতে বলে, নয়তো সমীকরণ বের করতে বলে। এই ধরনের প্রশ্ন প্রায় সময় পরীক্ষাতে আসে। আর এখানে এই টাইপের কোশ্চেনগুলোতে বেশিরভাগ সময় ঘ নম্বরে যে প্রশ্নটা আসে, উদ্দীপকের বিক্রিয়ার উপরে তাপমাত্রার চাপ বা ঘনমাত্রার প্রভাব বিশ্লেষণ করো। এখানে উদ্দীপকে বিক্রিয়া দ্বয়ের উপর তাপমাত্রার প্রভাব লেখচিত্রের সাহায্যে বিশ্লেষণ করো। তো প্রথম বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া? তাপ উৎপাদী প্রথম বিক্রিয়াটা স্যার তাপ উৎপাদী বিক্রিয়া স্যার। তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি তাপমাত্রা বাড়াই, তাহলে সাম্যাবস্থা কোন দিকে চলে যাওয়ার কথা? বাম দিকে স্যার। বাম দিকে। আর তাপমাত্রা কমালে সাম্যাবস্থা ডান ডান দিকে। দিকে যাবে। ডান দিকে যাবে। আচ্ছা, আর তাপমাত্রার পরিবর্তনে শুধুমাত্র কি তোমার সাম্য অবস্থার পরিবর্তন হয়, না সাম্য ধ্রুবকেরও পরিবর্তন হয়? সাম্য ধ্রুবকেরও তো পরিবর্তন হয়। রাইট, সাম্য ধ্রুবকের পরিবর্তন হয়। এটাও আমাদের ব্যাখ্যা করা লাগবে, এবং সেটা ব্যাখ্যা করবো আমরা ভ্যান হফের সমীকরণ দিয়ে। ভ্যান হফের সমীকরণটা ছিল লগ কেপি ইকুয়ালস টু কি ছিল? মাইনাস ডেল এইচ বাই 2.303 আর ইন্টু 1/t প্লাস হচ্ছে সি। এই সমীকরণটা ছিল। এখানেই এই যে তোমার সাম্য ধ্রুবক এবং তাপমাত্রার মধ্যে একটা সম্পর্ক আছে, সাথে এখানে তোমার ডেলএইচ এর মানটাও আছে। হ্যাঁ, ব্যস্ত না। এখন আমরা যদি এই লগ কেপি বনাম 1/t এর লেখচিত্র অঙ্কন করি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, তাহলে তুমি একটা ঊর্ধ্বগামী সরলরেখা পাবা। কারণ হচ্ছে এখানে 1/t এর সাপেক্ষে তুমি লেখচিত্রটা অঙ্কন করতেছো। তুমি যত সামনের দিকে যাচ্ছ 1/t এর মান বাড়তেছে। 1/t এর মানটা বৃদ্ধি পাওয়া মানে কি? তাপমাত্রা কমে যাওয়া। হ্যাঁ, তাপমাত্রা যদি কমে যায়, তাহলে তোমার ওই তাপ উৎপাদী সাম্য বিক্রিয়া ধ্রুবকের মান বেড়ে যাবে। কারণ কেন বেড়ে যাবে? কারণ তুমি যখন তাপমাত্রা কমাচ্ছ তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, তখন সাম্য অবস্থা বাম দিকে সরে যাচ্ছে, না ডান দিকে সরে যাচ্ছে বলো তো? তাপ উৎপাদী বিক্রিয়ায় স্যার যদি তাপমাত্রা বাড়ানো হয় তাহলে ওটা স্যার বাম দিকে সরে যাবে স্যার। কমাচ্ছি আমরা 1/t বাড়াচ্ছি, তো তার মানে তাপমাত্রা কমতেছে। তাপমাত্রা কমাইলে স্যার ওটা ডান দিকে যাবে স্যার। ডান দিকে। তাহলে ডান দিকে গেলে উৎপাদের পরিমাণ কি হবে? বেড়ে যাবে না? বৃদ্ধি পাবে। আচ্ছা, উৎপাদের পরিমাণ বেড়ে গেলে তাহলে কেপি এর মানও বাড়বে। কারণ তুমি এখানে যদি খেয়াল করে দেখো, কেপি এর সমীকরণ ছিল উপরে উৎপাদের আংশিক চাপ আর নিচে হচ্ছে বিক্রিয়কের আংশিক চাপ। তাহলে উৎপাদের যদি পরিমাণ বেড়ে যায়, তাহলে উৎপাদের আংশিক চাপের মানও বাড়বে, আর উৎপাদের আংশিক চাপের মান বাড়লে কেপি এর মানও বাড়বে। তাহলে এখানে কিন্তু একটা ঊর্ধ্বগামী সরলরেখা পাওয়া যাবে, তাই না? আর যেহেতু এটা ঊর্ধ্বগামী সরলরেখা, তাহলে এটার ঢাল কি হবে? পজিটিভ হবে না নেগেটিভ হবে? এটার ঢাল তো স্যার পজিটিভ না? ঊর্ধ্বগামী সরলরেখা। আচ্ছা, ঊর্ধ্বগামী সরলরেখা হলে কিন্তু এটা একটা পজিটিভ ঢাল হবে। তাহলে এখানে ঢালের সমীকরণটা কি? মাইনাস ডেল এইচ বাই 2.303 আর এটা সমান হচ্ছে ঢাল। এখন ঢালের মান যদি পজিটিভ আসে, ধরো +4, তাহলে এই সমীকরণটাকে সমাধান করলে ডেল্টা এইচ এর মান আলটিমেটলি কি আসবে? নেগেটিভ আসবে না? স্যার তাহলে আমরা কি জানি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর মান নেগেটিভ হয়। এটা বোঝা গেল? তাহলে তুমি যখন এটা ব্যাখ্যা করবে তখন হ্যাঁ, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যখন আমরা ব্যাখ্যা করব তখন বলতে হবে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা কমালে সাম্য অবস্থা ডান দিকে সরে যায়, এবং এর সাথে সাথে সাম্য ধ্রুবকের মানও বেড়ে যায়, এবং সেটা আমরা ভ্যান হফের সমীকরণ দিয়ে ব্যাখ্যা করতে পারি। সমীকরণটা লিখে লেখচিত্রটা অঙ্কন করতে হবে, এবং বলতে হবে এখানে যেহেতু আমরা 1/t এর সাপেক্ষে লেখচিত্র অঙ্কন করতেছি, আমরা তাপমাত্রা যত সামনে যাচ্ছি তাপমাত্রা কমতেছে এবং কেপি এর মানও বাড়তেছে। আর এই জায়গায় ঢালের মানটা হচ্ছে মাইনাস ডেল এইচ বাই 2.303 আর, এবং এটার ঢালের যে মান পাওয়া যাবে সেটাকে সমাধান করে ডেল্টা এইচ এর মানটা নেগেটিভ আসবে। শেষ। পরের বিক্রিয়াটা কি? তাপ উৎপাদী না তাপ হারি বিক্রিয়া? তাপ হারি স্যার। তাপ হারি বিক্রিয়া। আর তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা কমালে সাম্য অবস্থা কোন দিকে সরে যায়?
তাপমাত্রা যদি কমানো হয় তাহলে তো সাম্যাবস্থা বাম দিকে সরে যাবে স্যার। বাম দিকে সরে যায়, তার মানে উৎপাদের পরিমাণ কমে যায়, বিক্রিয়কের পরিমাণ বেড়ে যায়। আর তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থা ডান দিকে সরে যায়। এক্ষেত্রেও শুধু সাম্য অবস্থা পরিবর্তিত হয় তা না, সাম্য ধ্রুবকের মানও পরিবর্তিত হয়। সেটা আমরা ভ্যান-টপের সমীকরণ দিয়ে ব্যাখ্যা করতে পারি। ওই আমরা ভ্যান-টপের সমীকরণটা লিখব, তারপর লেখচিত্র অঙ্কন করব এবং সেখানে লগ কেপি বনাম 1/t এর যখন লেখচিত্র অঙ্কন করবো আমরা একটা নিম্নগামী সরলরেখা পাবো। আর যেহেতু নিম্নগামী সরলরেখা, এটা ঢাল হবে নেগেটিভ। তাহলে এটা ঢালের মানটাও নেগেটিভ, আবার ঢালের সমীকরণের মধ্যেও কিন্তু সামনে একটা মাইনাস আছে। তাহলে মাইনাস মাইনাস এক, এটা কি হয়ে যাবে, কাটাকাটি করলে Plus. প্লাস হয়ে যাবে। এবং আমরা জানি তাপারি বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান পজিটিভ হয়। এটা বোঝার জন্য বললাম আর কি। আর তোমরা এমনি এমনি বললেই হবে যে এখানে আমরা তাপমাত্রা কমাচ্ছি, আর তাপমাত্রা কমালে সাম্য অবস্থা বাম দিকে সরে যায়, তার মানে বিক্রিয়কের পরিমাণ বেড়ে যায়। আর বিক্রিয়কের পরিমাণ বেড়ে গেলে লগ কেপি এর মানও কমে যায়। এই জন্য আমরা একটা নিম্নগামী সরলরেখা পাচ্ছি। এটাই হচ্ছে ব্যাখ্যা এই প্রশ্নের। তাহলে এরকম প্রশ্নগুলোই বেশি আসে এখানে, আর এগুলো আমরা আশা করি দেখলেই হবে। তো নেক্সট দিন আমরা তাহলে দ্বিতীয় পত্র শুরু করব। চতুর্থ অধ্যায়টা যেহেতু ছোট আছে, আর এটাই তোমাদেরকে তখনও একটু দ্রুতই পড়ানো হয়েছিল, তো চতুর্থ অধ্যায় থেকেই শুরু করব। ঠিক আছে, তোমাদের যে যে টপিকসগুলো দেওয়া আছে চতুর্থ অধ্যায় দ্বিতীয় পত্রে, সেগুলো নিয়ে আমরা শুরু করব। ওকে স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে সেকেন্ড পেপার শুরু করবো। আসসালামু আলাইকুম।